ঘুরে ফিরে মধ্যপ্রাচ্যেই বন্দী দেশের শ্রমবাজার। চাহিদার পরও ভিসা জটিলতায় নেওয়া যাচ্ছে না ইউরোপের সুযোগ। দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ, আশ্বাসেই আটকে উদ্যোগ। গেলেই বলে পরিষ্কার আছে, অথচ ঢুকলে পাওয়া যায় লার্ভা। পরবর্তীতে আবার গেলে তাদের বাসায় পাবো। অভিজাত এলাকার বাসা বাড়িতেও মিলছে লার্ভা। সিটি কর্পোরেশনের তৎপরতা আর দাবদাহের প্রভাবে গতবারের তুলনায় কমেছে ডেঙ্গুর প্রকোপ। সচেতন না হলে হিতে বিপরীত হওয়ার শঙ্কা। পদ্মা সেতু চালুর 2 বছরে বদলে গেছে দক্ষিণের অর্থনীতি। প্রত্যাশা অনুযায়ী গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। প্রশস্ত সড়ক ও গ্যাসের অভাবই কারণ, দাবি উদ্যোক্তাদের। ভোরের সময় সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। সৌদি কেন্দ্রিক মধ্যপ্রাচ্যে ঘুরপাক খাচ্ছে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার। 1 দশকের বেশি সময়ে তৈরি হয়নি কোনো নতুন বাজার। উল্টো দক্ষ কর্মীর অভাব আর ভিসা জটিলতায় চাহিদা থাকা সত্ত্বেও হাতছাড়া হচ্ছে সার্বিয়া, মাল্টা, রোমানিয়া, পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ। এমন অভিযোগ বায়রা মহাসচিবের। এ অবস্থায় শ্রম কূটনীতির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ অর্থনীতিবিদের। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দাবি, ধীর গতিতে হলেও কাজ চলছে। মার্জিয়া মুমুর রিপোর্ট। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান বাংলাদেশ থেকে 2022 সাল নাগাদ সর্বনিম্ন $400 থেকে $1200 বেতনে 1,500 দক্ষ কর্মী নেওয়ার কথা ছিল। প্রথম দফায় 2020 সালে চার্টার্ড ফ্লাইটে করে 239 জন কর্মী পাঠানো হয় দেশটিতে। কিন্তু দেখা যায় সেই সব কর্মী সংশ্লিষ্ট কাজে যথেষ্ট দক্ষ নন। এরপর বাংলাদেশ থেকে আর কোনো কর্মী নেয়নি দেশটি। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি অনুযায়ী 2017 সালে মাল্টার শ্রমবাজার চালু হয়। 2021 সালে প্রায় 20,000 দক্ষ কর্মীর মাল্টায় কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়। তবে বাংলাদেশে দেশটির কোনো কনসুলেট কিংবা দূতাবাস না থাকায় ভিসার জন্য কর্মীদের যেতে হয় নয়াদিল্লিতে। একই অবস্থা পোল্যান্ড, সার্বিয়া, রোমানিয়া, কসোভো, বসনিয়ার ক্ষেত্রে। কৃষি অবকাঠামো নির্মাণ, বিভিন্ন সেবা খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদা তৈরি হলেও দক্ষ কর্মীর অভাব আর ভিসা জটিলতায় সময় মতো কর্মীর যোগান দেয়া সম্ভব হচ্ছে না। অভিবাসন সংশ্লিষ্টদের অভিযোগ, ঘুরে ফিরে মধ্যপ্রাচ্যের বৃত্তেই বন্দী নীতি নির্ধারকরা। প্রযুক্তির সাথে আমাদের যে জনশক্তি, দক্ষ জনশক্তি তৈরি করার, এটা একটা ভীষণ নেওয়া, মানে এটা এখন আমরা করতে পারিনি। ইউরোপ মার্কেটে যদি আমি একটা কর্মী পাঠাই, আমি মধ্যপ্রাচ্যে যদি 50টা কর্মী পাঠাই, একই মানে সমান সুযোগ ওরা পাচ্ছে। কনসুলেট অফিস নাই, আমাকে ভারতে গিয়ে ভিসা সংগ্রহ করতে হয়। ভারতের ভিসা পেতেই তো আমাদের কষ্ট হচ্ছে। দুর্বল শ্রম কূটনীতিকে অশনি সংকেত আখ্যা দিয়ে অর্থনীতিবিদরা বলছেন, সম্ভাবনাময় বাজার ধরতে না পারলে বড় ধরনের ঝুঁকিতে পড়বে দেশের অভিবাসন খাত। তারা আমাদের কাছ থেকে মানুষ চাচ্ছেন, কিন্তু তারা সেভাবে কিন্তু আর নিতে পারছেন না। খুবই প্রোঅ্যাক্টিভ পলিসি নেওয়া দরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দাবি, ধীর গতিতে হলেও ইউরোপের বাজার ধরতে কাজ চলছে। ইউরোপের মার্কেট আমরা আরও গতিবেগ বৃদ্ধি হবে, আরও মানুষ বেশি করে যাবে, ধীরে ধীরে আগ বাড়তে হবে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, 1976 সাল থেকে এ পর্যন্ত যেসব কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে তার 91% গেছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 7টি দেশে। অদক্ষ কর্মী আর মধ্যপ্রাচ্য, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের শ্রমবাজারের যেন এটাই বাস্তবতা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতির ভিত মজবুত যাদের অর্থে জাতীয় বাজেটে নেই তাদের কোনো সুবিধা। ব্যাংকগুলোও দিচ্ছে না বাড়তি প্রণোদনা। এতে প্রাপ্তির খাতায় আসছে না কাঙ্ক্ষিত রেমিটেন্স। অর্থনীতিবিদরা বলছেন, বিদেশি ঋণ নির্ভরতা কমিয়ে জোর দিতে হবে প্রবাসী আয়ে আর প্রণোদনা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তারা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বাংলাদেশ বৈশ্বিক বাজারে দক্ষ জনবলের অপার সম্ভাবনাময়। এদেশ থেকে প্রতি বছর 10 লক্ষাধিক শ্রমিক যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। 2022-23 অর্থ বছরে দক্ষ অদক্ষ শ্রমিক বিদেশে গেছেন 11,26,000 আর চলতি অর্থ বছরে দাঁড়িয়েছে এর পরিমাণ 11,80,000-এ।
সব মিলে বিশ্বের বুকে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা প্রায় 1,35 লাখ, যারা প্রতি মাসেই গড়ে প্রায় $2 বিলিয়ন যোগান দিচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার মজুদে। দেশের অর্থনৈতিক কাঠামো শক্ত রাখতে যারা দ্বিতীয় সারির যোদ্ধা, তাদের জন্যই আসন্ন বাজেটে নেই কোনো আশার আলো। টেকসই অর্থনীতি গড়ে তুলতে ডলারের বিনিময় মূল্য 117 টাকা নির্ধারণ করায় মে মাসে রেমিটেন্স আসে $225 কোটি। তবে নতুন অর্থ বছরে এই প্রবণতা কিছুটা হলেও কমে যাওয়ার শঙ্কা তৈরি হওয়ায় অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডিকে এড়িয়ে বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে সরকারকে প্রণোদনার পরিমাণ বৃদ্ধি ও ব্যাংকগুলোকে আবারও এমন সুবিধা চালু করতে হবে। রেমিটেন্স যোদ্ধাদেরকে যদি কিছুটা ইনসেন্টিভ দেওয়া যেত, তাহলে আসলে পুরো অর্থনীতির মধ্যেই কিন্তু এই বেনিফিটটা সার্কুলেট করতো। সরকারের দিক থেকে কিছুটা বাড়ানো, এখানে প্রণোদনা, একই সঙ্গে ব্যাংকগুলো সেই প্রণোদনার সাথে কিছু যুক্ত করলো। এইভাবে করে কিন্তু আসলে আমরা বিপুল পরিমাণে রেমিটেন্স দেশের ভিতরে নিয়ে আসতে পারি ফরমাল চ্যানেলে। দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সচেতন হওয়া ও ব্যাংকিং সুবিধা বাড়ানোর পক্ষে বাণিজ্যিক ব্যাংকগুলো। হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে দেশের কি ক্ষতি, আর ব্যাংকিং চ্যানেলে টাকাটা পাঠালে ওনার এবং রাষ্ট্রের কি উপকার হয়, সেই বিষয়ে যদি একটু মোটিভেট করা যায়। রেমিটেন্স বাড়ানোর জন্য ব্যাংকগুলো যদি কিছু সাবসিডি নিয়ে আসে রেমিটেন্স যোদ্ধাদের জন্য, তাহলে হয়তোবা রেমিটেন্স আরও বাড়বে। বৈদেশিক ঋণ কাঠামোকে এড়িয়ে ধারাবাহিক নিজস্ব সক্ষমতা বৃদ্ধি পারে আর্থিক সংকট কাটিয়ে দেশকে মজবুত অর্থনীতির ভিত গড়ে তুলতে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর অভিজাত এলাকার বাসাবাড়িতে মিলছে লার্ভা, অথচ মেলে না মশক নিধনের অনুমতি। এসব এলাকায় কীটনাশক ছেটানোই সিটি কর্পোরেশনের বড় চ্যালেঞ্জ। এদিকে দাবদাহের প্রভাব ও কর্তৃপক্ষের তৎপরতায় এবার ডেঙ্গু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে বলে জানান বিশেষজ্ঞরা। তবে এতে স্বস্তি না খুঁজে নগরবাসীকে সচেতন থাকার পাশাপাশি সিটি কর্পোরেশনকে বছরব্যাপী অভিযানের পরামর্শ তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। রাজধানীর গুলশান 2 35 নম্বর সড়ক ডিএনসিসির নিয়মিত মশক নিধন কর্মসূচিতে এই বাড়িতে অনুরোধ করেও মেলেনি লার্ভিসাইড ছেটানোর অনুমতি। পাশেই একটি নির্মাণাধীন ভবন, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মিলল ভেতরে যাবার অনুমতি। সদর দরজা দিয়ে ঢুকতেই একটি গর্তে কিলবিল করছে লার্ভা। সচেতনতার বুলি আওড়ালেও এখনো ঘাটতি সেখানেই। এটা তো ভুল হয়ে গেছে, এরকম কোনো ভুল যেন না হয় আমরা খুব সতর্ক থাকবো এই ব্যাপারে। ঢুকতে দেয় না, তারা দেয় না, পরিষ্কার আছে গেলেই বলে পরিষ্কার আছে, অথচ ঢুকলে পাওয়া যায় লার্ভা। একই অবস্থা দক্ষিণেও। সিটি কর্পোরেশন বলছে আগের চেয়ে কিছুটা সচেতন হলেও কিছু কিছু স্থাপনা কিংবা আবাসস্থলে নিয়মিতই মিলছে লার্ভা। তবে অভিজাত এসব এলাকায় বাড়িতে ঢুকে কীটনাশক ছেটানোই বড় চ্যালেঞ্জ। 10টা বাসার ভিতরে 5টা বাসায় যদি আমরা লার্ভা পাই, তাদেরকে আমরা সতর্ক করে থুয়ে আসলে, ওষুধ মেরে দিয়ে আসলে, তার পরবর্তীতে আবার গেলে তাদের বাসায় পাবো। গুলশানে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে হাইরাইজ বিল্ডিংগুলো, যেগুলোতে আমরা ম্যাক্সিমাম বিল্ডিংয়ে ঢুকতে পারতেছি না। 2019 সালের ভয়াবহতা ছাপিয়ে গত বছর অর্থাৎ 23 সালে মারাত্মক রূপে ধরা দেয় ডেঙ্গু। আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় 3,21,000, মৃতের সংখ্যা 1,700। চলতি মৌসুমের শুরুতে চোখ রাঙানি থাকলেও মে জুনে অনেকটাই স্বস্তির পরিসংখ্যান দিচ্ছে অধিদপ্তর। তথ্য বলছে গত বছর মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল 1,036 জন, জুনে 5,956 জন। সেই 2 মাসে মৃতের সংখ্যা ছিল 36। চলতি বছর শুরুতে শঙ্কা জাগালেও মে জুনে আক্রান্তের সংখ্যা 644 ও 666, আর মৃতের সংখ্যা এই 2 মাসে 17 জন। কীটতত্ত্ববিদরা বলছেন এবারে বর্ষার আগে অতিরিক্ত তাপদাহে ব্যাহত হয়েছে এডিসের স্বাভাবিক বংশবিস্তার। সচেতনতা বৃদ্ধি আর নগর কর্তৃপক্ষের দৌড়ঝাঁপেরও প্রভাব পড়েছে এই পরিসংখ্যানে। অনেকগুলো ফ্যাক্টরস এটার সাথে জড়িত, যার কারণে দেখা গেছে যে মসকিটো পপুলেশন ডেনসিটি বাড়ানোর জন্য যে ব্রিডিং সাইটটা দরকার, সে ব্রিডিং সাইটের পরিমাণটা কমেছে। আর পরিমাণ যখন কমে যাবে তখন তো অবশ্যই অ্যাডাল্ট মসকিটোর পরিমাণটাও কমে যাবে। তবে জলবায়ুর পরিবর্তিত প্রভাবে এখনই স্বস্তির ঢেকুর না তুলে সারা বছর এডিস নিধন কার্যক্রম পরিচালনার পরামর্শ তাদের। এটা আমাদের স্বস্তির কোনো বিষয় না। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। তিস্তা প্রকল্পে ভারত চীন 2 দেশই প্রস্তাব দিয়েছে। যাদের প্রস্তাব লাভজনক হবে তাদেরটি গ্রহণ করবে বাংলাদেশ। মঙ্গলবার সকালে গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান রেল করিডোর উন্মুক্তের নামে দেশ বিক্রি করছেন না তিনি। জবাব দেন যারা বিক্রির সমালোচনা তুলেছে তারাই বিক্রি হয়ে আছে। এছাড়া সংবাদ সম্মেলন থেকে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে উন্মুক্ত বিতর্কে আসার চ্যালেঞ্জও ছুড়ে দেন সরকার প্রধান।
আমাদের প্রতিবেশী প্রথম চলতি জুন মাসেই 2 দফায় দিল্লিতে নজিরবিহীন সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দফায় 3 দিন আর দ্বিতীয় দফায় 2 দিনের রাষ্ট্রীয় সফরের তথ্য জাতির কাছে তুলে ধরতে মঙ্গলবার সকালে গণভবনে সংবাদ সম্মেলনে আসেন সরকার প্রধান শেখ হাসিনা। বাংলাদেশ ভারত সম্পর্ক বিগত 15 বছর একটি অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে। প্রথম ভাগে লিখিত বক্তব্যে সরকার প্রধান তুলে ধরেন ভারত সফরে সম্পাদিত রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যু। আবারও রেলের একটি চুক্তি হয়েছে এবং এই নিয়ে এরপর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। আসে ভারতের রেল করিডোর ব্যবহার প্রসঙ্গ। সরকার প্রধানের সাফ জবাব, দেশ বা দেশের স্বার্থ কোনোটাই বিক্রি করছেন না তিনি। একটা দেশের মধ্যে একটা ট্রানজিট দিলেই বা ক্ষতিটা কি? বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে আর বিক্রিটা হয় কিভাবে? আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। যখন মিলিটারি ডিক্টেটরে এসেছে জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো? সেটা হয় না, কোনো দেশ পৃথিবীতে থাকে না। আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। নোবেলজয়ী ডক্টর ইউনূসকে সরকার কর্তৃক আইনিভাবে হয়রানি করা হচ্ছে কিনা এমন প্রসঙ্গে প্রশ্ন করলে শেখ হাসিনা বলেন, সাহস থাকলে উন্মুক্ত বিতর্কে আসবেন প্রফেসর। লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ? রাজনৈতিক দল করতে পারলো না কেন? সে যদি গ্রামের মানুষকে এত কিছু দিয়ে থাকে তো সেই মানুষগুলো তো তার জন্য ঝাঁপিয়ে আসবে না? আসেনি কেন? জেলাসি করার কি আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। ভারত সফরে বহুল প্রত্যাশিত তিস্তা নিয়ে কতটুকু অগ্রগতি হলো সাংবাদিকদের এমন জানতে চাওয়ায় শেখ হাসিনা মমতা ব্যানার্জির মন্তব্য টেনে বলেন, তিস্তা বা গঙ্গা কোনো ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের সঙ্গে দ্বন্দ্ব নেই বাংলাদেশের। তিস্তা প্রজেক্টটা এবার করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে। এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে, কথা বলবে, আলোচনা করবে, তারপরে সমঝোতা হবে। আর মমতা ব্যানার্জির যে চিঠি, সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে। এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমার তো কিছু বলার নাই। ভারত নাকি চীন, তিস্তায় 2 দেশের প্রস্তাব থাকলেও যেখানে লাভ সেখানেই সাড়া দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিস্তা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি, চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ভারতও একটা করবে। আমাদের কাছে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য, লাভজনক, আমরা সেটাই করব। ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। এই পানি নিয়ে আর প্রতিদিন প্যাঁ করতে হবে না, আমরা সেই সুবিধাটা পাবো। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়ে যাওয়ার বিষয়ে সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করলে সবাইকে সাবধানে থাকতে এবং প্রাণীকুলকে উত্ত্যক্ত না করার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। জীব জন্তু পশু সাপ যাই বলেন, এরা কিন্তু খামাখা কোনোদিন কোনো মানুষকে আক্রমণ করে না। ভয় করলে মানুষকেই ভয় করতে হয়, জীব জন্তু সাপকে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের কারণেই বেগম জিয়া উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব। বলেন, দেশি বিদেশি সংস্থার প্রচেষ্টার পরও পরিবারের আবেদন নাকচ করে দেন সরকার প্রধান। তার অভিযোগ, রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতেই সরকারের এই ষড়যন্ত্র। প্রধানমন্ত্রী ভারত সফরে দেশের স্বার্থ আদায়ে ব্যর্থ হয়েছেন দাবি করে মির্জা ফখরুল বলেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা স্বার্থবিরোধী। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করেছেন তার চিকিৎসকরা ছাড়াও বিএনপি নেতারা। এমনকি শুক্রবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে সিসিইউতে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে। একদিন পরেই তার হার্টে বসানো হয় পেসমেকার। সেই বেইলটাকে দেওয়া হচ্ছে না। বেগম জিয়ার অসুস্থতা ও সমসাময়িক ইস্যুতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, পরিবার সহ বিভিন্ন দেশি বিদেশি সংস্থার উদ্যোগের পরেও সরকার প্রধান বেগম জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেননি, আবেদন নাকচ করে দেন বলেও দাবি তার। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল পরিবারের আবেদনক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। আমরা বিভিন্ন মিশনগুলোকেও কাছে আমরা চিঠি দিয়েছিলাম, তারা চেষ্টা করেছে, তারা বারবার চেষ্টা করে ফেরত এসছে। সরকার চায় না
যে বিএনপি কোনো নির্বাচন আসুক, কারণ তারা জানে যে বিএনপি নির্বাচনে আসলে, বিদল নির্বাচনে আসলে তাদের জামানত কারো থাকবে না। সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফর ও সেখানে 10টি চুক্তির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী এ সফরে দেশের স্বার্থ আদায়ে ব্যর্থ হয়েছেন। দেশবিরোধী চুক্তি দাবি করে তা প্রত্যাখ্যান করেন বিএনপি মহাসচিব। ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। সরকার প্রধানের ভারত সফরের বিস্তারিত নিয়ে আগামী 28 জুন দলের নীতি নির্ধারকরা সংবাদ সম্মেলন করবেন বলেও জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রূপকথার আলিফ লায়লাকেও যেন হার মানায় রায়পুরার লায়লা কাহিনী। ছাগলকাণ্ডের পর থেকেই লাপাত্তা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। শিক্ষক হয়েও পাহাড়সম সম্পদের মালিক, রাতারাতি রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় বিস্মিত স্থানীয়রা। এদিকে মতিউর ও তার স্ত্রী সন্তানের সব ব্যাংক ও বিও হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। ছাগলকাণ্ডের পর থেকে লাপাত্তা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। তার নামে বেনামে রয়েছে অঢেল সম্পদ। রাজধানীর তিতুমির সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক হয়ে কিভাবে তিনি পাহাড় সম সম্পদের মালিক বনে গেলেন, এ নিয়ে বিস্মিত সাধারণ জনগণ। এলাকায় তার ভয়ে কেউ মুখ খুলতেও সাহস পায় না, এমন অভিযোগও রয়েছে এলাকাবাসীর। অবৈধ সম্পদের বিশালতার উপর ভর করে শিক্ষকতা পেশা ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে হয়ে যান রাজনৈতিক নেত্রী। 2022 সালে রায়পুরার উপনির্বাচনে প্রভাবশালী স্বামী মতিউর রহমানের অর্থের প্রভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন লায়লা কানিজ। তবে নিয়মিত অফিস করতেন না, এমনকি জনপ্রতিনিধি হলেও সাধারণ মানুষ তার দরবারে হাজির হতে পারত না। ঈদুল আজহার দুদিন আগে সবশেষ আগে অফিস করলেও এরপর আর জনসম্মুখে দেখা যায়নি এ জনপ্রতিনিধিকে। কিন্তু কবে আসবেন তাও বলেননি, ছুটিও নেননি। অফিস কক্ষে ঝুলছে তালা, ব্যাহত হচ্ছে কার্যক্রম। এরই মধ্যে তার উপর দেশত্যাগের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েও ওনার সাথে যখন ইচ্ছে কথা বলতে পারিনি বা দেখা করতে পারিনি, কোনো সমস্যার কথাও জানাতে পারিনি। আমরা পারিনি, আমি ভাইস চেয়ারম্যান হয়ে পারিনি, তাহলে সাধারণ মানুষ কতটুকু পারবে? আপনারা অনেক কিছু লেখেন, পেপার লেখেন, পেপার লিখে ছাপাই দেন, কেন করি না কি করি না সব আপনারা তো দিয়ে দিচ্ছেন, আমার কিছু বলার আছে? মাত্র 15 বছরে তার সম্পদ গিয়ে ঠেকে 10 কোটির বেশি, যা উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্যে উল্লেখ করা হয়েছে। যদিও প্রকৃত বাজার মূল্য 4 থেকে 5 গুণ বেশি। এর মধ্যে মার্জালে বিলাসবহুল গাড়ি, ইকো রিসোর্ট ও ওয়ান্ডার পার্ক সহ ঢাকা, গাজীপুর, সাভার, নাটোরে রয়েছে প্রায় কয়েকশো কোটি টাকার সম্পত্তি। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লাকি ঘুরে বেড়ান দামি ব্র্যান্ডের গাড়িতে। এলাকায় করা হয়েছে নিজ নামে সড়ক। দামাচাপা দিয়ে 1 বছরের টাকা 5 বছরে হয়তো কাউকে দিতে, অনেকের টাকা দেয় না। 1-200 লোক লয়ে আসা এটা আবার জোর করে দখল করছে। এছাড়া প্রতিনিয়ত মানুষের জমি দখল, মামলা, সন্ত্রাসী দিয়ে হামলা করে মার্জাল এলাকায় নিজ নামে ছেলে আহমেদ তৌফিক রহমান অর্ণব ও মেয়ে ফারজানা রহমান ইস্পিতার নামে রেখেছেন 50 থেকে 60 বিঘা জমি। সময় সংবাদ, নরসিংদী। বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের 7 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। দুদকের তলবে মঙ্গলবার সকালে কমিশন অফিসে আসেন তারা। সরকারি চাকুরিজীবী পরিচয়ে লাল রঙের অফিসিয়াল পাসপোর্ট না করার অভিযোগ সাবেক আইজিপির বিরুদ্ধে। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কখনো অস্বাভাবিক সম্পদের সন্ধান তো কখনো পাসপোর্ট জালিয়াতির খবর। তদন্তে প্রতিটি দিক মাথায় রেখেই এবার দুদক নজর দিল পাসপোর্ট জালিয়াতির বিষয়ে। এ বিষয়ে তথ্য জানতে গত 13 জুন পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের তলব করে চিঠি দেয় দুদক। সে অনুযায়ী মঙ্গলবার সকালে দুদকে হাজির হন পাসপোর্ট অধিদপ্তরের সাবেক 2 অতিরিক্ত মহাপরিচালক, 2 পরিচালক, 1 সহকারী পরিচালক এবং 2 জন উপসহকারী পরিচালক। সাবেক এই আইজিপির বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে লাল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি, এমনকি বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরিতেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। এক পর্যায়ে নবায়নের সময় ধরা পড়লে কার্যক্রম আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সে সময় র্যাবের মহাপরিচালক থাকায় অবৈধ প্রভাব খাটিয়ে ম্যানেজ করেন সব। পাসপোর্ট অফিসে না গিয়েই নেন বিশেষ সুবিধা। এ বিষয়ে বিস্তারিত জানতেই পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের তলব করে দুদক। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।
বোট ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। 1 অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। একে কাউন্টার মামলা বলে অবহিত করেছেন পরিমণির আইনজীবী। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করতে মঙ্গলবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন চিত্রনায়িকা পরিমণি। আত্মসমর্পণ করে চান জামিন। 10:30টার দিকে শুরু হয় জামিন শুনানি। আসামি পক্ষেরও ছিল না আপত্তি। শুনানি শেষে পরিমণির জামিন মঞ্জুর করেন আদালত। পাশাপাশি অভিযোগ গঠনের শুনানির জন্য 1 অক্টোবর দিন ধার্য করেন। উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। পরিমণির আইনজীবী বলছেন, ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে পরিমণির করা ধর্ষণ চেষ্টা মামলার কাউন্টার হিসেবেই করা হয়েছে এ মামলা। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। এর আগে গত 18 মার্চ এ মামলায় পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর 18 এপ্রিল নায়িকা পরিমণি ও জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। রাজধানীর লালমাটিয়ায় গ্যাস লিকেজের খবরে অনুসন্ধান চালায় তিতাস। গ্যাসের তীব্র গন্ধে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু কোনো লিকেজ খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় লালমাটিয়া বিবি মসজিদের সামনের রাস্তায় ম্যানহোলের নিচ থেকে তীব্র গ্যাস বের হতে থাকে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তাৎক্ষণিক 999-এ কল দিলে ঘটনাস্থলে তিতাস ও ফায়ার সার্ভিস কর্মীরা আসেন। পরে মাটি খুঁড়ে সন্দেহজনক স্থানে পানি দিয়ে গ্যাসের তীব্রতা কমানোর চেষ্টা করেন তারা। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের অপারেশন অফিসার জানান, গ্যাসের তীব্রতা দেখে ধারণা করা হয় ভেতরে কোথাও আগুন লেগে থাকতে পারে, তাই পানি স্প্রে করে গ্যাসের তীব্রতা কমানো হয়েছে। গ্যাস পাইপলাইন লিকেজ হওয়ার পরে ওখানে যে কোনো সোর্স থেকে ইগনিশন হওয়ার কারণে সেখানে ফ্লেম হয়েছে, আগুন হয়েছে, দীর্ঘক্ষণ ধরে আগুনটা এখানে জ্বলেছে এবং আশেপাশে ম্যানহোলের ঢাকনা বেয়ে উপরে হিট রিলিজ হচ্ছে। মেন লাইন থেকে আশেপাশের বাসার যেসব লাইন গেছে আমরা একটা অ্যাজাম্পশন করে এখানে খুঁজতেছি যে আমাদের ওই বাসার যে লাইনগুলো গেছে, মানে সার্ভিস লাইন আমরা যেগুলো বলি, ডিস্ট্রিবিউশন লাইন থেকে সার্ভিস লাইন, এই সার্ভিস লাইনগুলোতে আপনার কানেক্টিং পয়েন্টে বা মেন লাইনে কোথাও লিকেজ থাকতে পারে, নট শিওর। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 9 নেতাকর্মীকে আজীবন বহিষ্কার করেছে প্রতিষ্ঠানটির প্রশাসন। একই সঙ্গে ছাত্রত্ব নেই এমন 4 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদের মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সোহেল রানাও রয়েছেন। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়। চাকরি প্রার্থীদের অপহরণ, একজন আবাসিক শিক্ষার্থীকে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি তাদেরকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও আবাসিক হলে প্রবেশে বিধি নিষেধ আরোপের সিদ্ধান্ত হয়। অভিযোগ যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ বিমানের। গ্রাউন্ড হ্যান্ডলিং ও টিকিট বিড়ম্বনা নিয়ে আবারও অভিযোগ তুললেন প্রবাসীরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানিতে নানা বিষয় তুলে ধরেন তারা। এ সময় অভিযোগের জবাব দেয় বিমান ও কাস্টমস কর্তৃপক্ষ। আর সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, সব শ্রেণীর যাত্রীদের উন্নত সেবা নিশ্চিতে কাজ করছেন তারা। যাত্রী সেবা নির্বিঘ্ন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োজিত রয়েছে প্রায় 30টি সেবা সংস্থা। এসব সংস্থা সেবার কতটুকু উন্নতি করেছে ও যাত্রীরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে তা নিয়ে মঙ্গলবার গণশুনানি আয়োজন করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সিভিল এভিয়েশন চেয়ারম্যানের সভাপতিত্বে গণশুনানিতে অংশ নিয়ে প্রবাসীরা অভিযোগ করেন, গ্রাউন্ডে স্ক্যানিং জটিলতা ও টিকিট বিড়ম্বনার শেষ হচ্ছে না বাংলাদেশ বিমানের। আমরা যখন যাই বলতেছি না টিকিট নাই। হয়তো স্ক্যানিং আপনারা করেন, এমন ভাবে করেন যাতে অতি তাড়াতাড়ি হয়ে যায়। এ বিষয়ে কাস্টমস জানায়, শুল্ক আদায়যোগ্য পণ্য পরীক্ষা করতেই সময় বেশি লাগে স্ক্যানিং এ। যে কোনো ফ্লাইটে শতভাগ সিটে লোক থাকবে না, নানা কারণে কিন্তু আমাদের সিটগুলো খালি যায়। যাত্রী সেবা উন্নত করতে বিমানবন্দরে বিভিন্ন সেবা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। 2টো শাটল বাস চালু করতেছি আগামীকাল থেকে। এই শাটল বাসটা চালু করতেছি ওই যাত্রীদেরকে কনসিডার করে যারা নাকি এখান থেকে আপনারা জানেন প্রায় লাগেজকে মাথায় করে কাঁধে করে নিয়ে এয়ারপোর্ট স্টেশনে যাচ্ছে। গণশুনানিতে আরও উঠে আসে, শাহজালাল বিমানবন্দরে ই-গেট সিস্টেম পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক ইমিগ্রেশন বিভাগকে হস্তান্তর না করার কারণেই সেবাটি চালু করা যায়নি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
শহরের সড়কে খানাখন্দ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা সহ নানা সমস্যায় জর্জরিত নওগাঁ পৌরবাসী। দফায় দফায় বাড়ানো হয়েছে পৌর ট্যাক্স, পানি বিল সহ নানা সেবা খাতের অর্থ। পৌরবাসীর অভিযোগ, কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভা বলা হলেও মিলছে না ন্যূনতম সেবা। মেয়র বলছেন ৩০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। অর্থ ছাড় পেলেই লাঘব হবে দীর্ঘদিনের দুর্ভোগ। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। যাত্রী নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। খানাখন্দের এসব সড়ক থেকে ইট আর খোয়া সরে গেছে অন্তত 10 বছর আগে। তাই সামান্য বৃষ্টিতেই পানিতে টয়টুম্বুর থাকে এসব সড়ক। এসব সড়কে বছর ধরেই দুর্ভোগ থাকলেও বর্ষায় তা বেড়ে যায় কয়েক গুণ। শহরের ব্যস্ততম একটি সড়ক ঘোষপাড়ার 38.36 কিলোমিটার পরিধির নওগাঁ পৌরসভার বেশিরভাগ সড়কেরই এরকম নাজুক অবস্থা। আশ্বাস প্রতিশ্রুতিতে পার হচ্ছে যুগের পর যুগ। স্থানীয় ভুক্তভোগীরা দ্রুত এই সমস্যার পরিত্রাণ চান। গাড়ি ঘোড়া তো চলতেই পারে না, আর আমরা যখন কলেজে যাই তখন আমাদের জামা কাপড়ে কাদা লেগে যায়। বৃষ্টি আসলে এক হাঁটু জল হয়, যাওয়া যায় না। সবাই আশ্বাস দেয় আজ হবে কাল হবে রাস্তা, কিন্তু কোনো সংস্কারই হয় না। শহরের কালীতলা, চকপ্রাণ, আরজিনৌগা, বালুডাঙ্গা, দুর্গাপুর, মুন্সিপাড়া মহল্লার বাসিন্দারা আছেন বেশি দুর্ভোগে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বছর জুড়েই জলাবদ্ধতা মোকাবেলা করতে হয় তাদের। ওয়ার্ড কাউন্সিলররা বলছেন মহল্লার নাজুক অবস্থার জন্য বাসিন্দাদের তোপের মুখে থাকতে হচ্ছে তাদের। পৌর মেয়র বলছেন 300 কোটি টাকার দুটি মেগা প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। প্রকল্পের অর্থ হাতে এলেই দুর্ভোগ দূর হবে। এই দুটা প্রকল্পের মাধ্যমে ড্রেন এবং রাস্তা সমুদায় আমি কমপ্লিট করতে পারবো, এবং পাশাপাশি যে কেন্দ্রীয় বাস টার্মিনাল এটাও আমি করতে পারবো। প্রায় 3.5 লাখ বাসিন্দার এই শহরকে 2000 সালে প্রথম শ্রেণীর পৌরসভা ঘোষণা করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। উদ্বোধনের অপেক্ষায় সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক। অবকাঠামোগত কাজ শেষে এখন চলছে প্লট বরাদ্দের প্রস্তুতি। এরই মধ্যে প্লট বরাদ্দের জন্য আগ্রহ দেখাচ্ছে দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান। প্রকল্প পরিচালক বলছেন, পার্কের সব কাজ শেষ করে আগামী মাসে প্লট বরাদ্দের প্রক্রিয়া চালু হবে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সিরাজগঞ্জে যমুনা নদীর কোল ঘেঁষে প্রায় 400 একর জমির উপর গড়ে উঠছে বিসিক শিল্প পার্ক। শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রায় 719 কোটি 21 লাখ টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেয় সরকার। এরই মধ্যে শিল্প পার্কের রাস্তা, ড্রেন, লেক, দেয়াল, গেটের কাজ, বিদ্যুৎ ও গ্যাসের লাইন স্থাপন সহ অবকাঠামোগত কাজ প্রায় শেষের পথে। এখন চলছে প্লট বরাদ্দের প্রস্তুতি। পার্কটিতে নৌ, রেল ও সড়ক পথের ভালো ব্যবস্থা থাকায় উদ্যোক্তারা স্বল্প খরচে ও কম সময়ে পণ্য আনা নেয়া করতে পারবেন। উদ্যোক্তারা বলছেন, এই বিসিক শিল্প পার্কে শিল্প কারখানা চালু হলে নতুন অর্থনৈতিক ক্ষেত্র তৈরির পাশাপাশি সৃষ্টি হবে শ্রমবাজার। সিরাজগঞ্জের যে বেকার যুব সমাজ আছে, এদের একটা ভালো একটা কর্মসংস্থান হতে যাচ্ছে। এখানে ইন্ডাস্ট্রি হবে, ফ্যাক্টরি হবে, বড় বড় শিল্প গ্রুপ আসবে এবং সিরাজগঞ্জের অর্থনৈতিক বিপ্লব ঘটবে। যারা প্লট বরাদ্দ নিবে তাদের জন্য হচ্ছে যে ভালো যোগাযোগ ব্যবস্থা, যেমন রাস্তা এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, এগুলো করা হয়েছে। প্রকল্প পরিচালক বলছেন, আগামী মাসে প্লট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই 400 একর জমি নিয়ে আসলে এই শিল্প পার্কটা গড়ে উঠছে। আমাদের এই শিল্প পার্কে বিভিন্ন যে পূর্ত কাজগুলো রয়েছে, এই পূর্ত কাজগুলো একেবারেই শেষের দিকে। আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব। সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে মোট 829টি প্লটে 750টি ক্ষুদ্র, বৃহৎ ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। অনুমোদন না নিয়ে পাবনায় ফুয়েল ডিসপেন্সার ব্যবহার করে অন্তত 5টি স্থানে বিক্রি করা হচ্ছে পেট্রোল ও অকটেন। দাহ্য পদার্থ মজুত করায় তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। বড় কোনো দুর্ঘটনার আগেই ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। ছোট দোকানে ফুয়েল ডিসপেন্সার থেকে জ্বালানি দেয়া হচ্ছে যানবাহনে। ফিলিং স্টেশনের মতো বিক্রি করা হচ্ছে পেট্রোল ও অকটেন। পাবনার চাটমোহর, ফরিদপুর ও ঈশ্বরদী উপজেলায় অন্তত 5টি স্থানে এভাবে বিক্রি করা হচ্ছে যানবাহনের জ্বালানি। এসব প্রতিষ্ঠানের নেই কোনো ডিলারশিপ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন। দাহ্য পদার্থ মজুত করায় তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। বড় কোনো দুর্ঘটনার আগেই ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। এই ধরনের অবৈধ ব্যবসা থেকে মানুষকে দূরে থাকার জন্য আপনাদের প্রচেষ্টা, এবং আমি জেলা প্রশাসনকে আমি বিনয়ের সাথে বলবো যে তারা ব্যবস্থা নেবে। এটা একদিকে
ঝুঁকিপূর্ণ এবং এটা ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর। আমরা মনে করি যে এই ধরনের পেট্রোল পাম্পগুলো অবিলম্বে চিহ্নিত করে বন্ধ করে দেওয়া উচিত। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ এসব প্রতিষ্ঠানের মালিক পক্ষ। তবে কর্মচারীরা জানান নিয়মিত চলছে জ্বালানি বিক্রি। গাড়ি এসে তেল দিয়ে যায়, ভিতরে তেল দিয়ে যায়, আমরা তারা বিক্রি করি। প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এই প্রতিষ্ঠানগুলি ফায়ার সেফটি প্ল্যান প্রয়োজন, সেগুলো বাস্তবায়ন করতে হবে। ঝুঁকিপূর্ণ হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। সরেজমিনে আমরা তদন্ত করি, এটি যদি অবৈধ এ ধরনের কোনো তথ্য পাওয়া যায় আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেই। প্রতিটি দোকানে দৈনিক গড়ে 200 লিটার জ্বালানি তেল বিক্রি করা হয়। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। 1.5 বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাসেলস ভাইপার সাপের কামড়ে চিকিৎসা নিতে আসা 23 জন মানুষ মারা গেছেন। বর্তমানে পদ্মা নদীর সংলগ্ন এলাকাগুলোতে এই সাপের উপদ্রবে চরম আতঙ্কে আছেন সাধারণ মানুষ। রাসেলস ভাইপার সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক বা ওঝার কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকের। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকের রিপোর্টে। গত 31 মে রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুরে মাঠে ধান কাটতে গিয়ে চোয়ালে রাসেলস ভাইপার সাপ কামড় দেয় হেফজুল আলী নামের এক কৃষককে। সাপটিকে মেরে সঙ্গে নিয়ে 1.5 ঘন্টার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসক 3 দিন আইসিইউতে রেখে চিকিৎসা দেয় এখন অনেকটাই সুস্থ হেফজুল। গত 7 মে চারঘাটে শাকিনুর রহমান সাব্বির নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা যায় বিষধর এই সাপের কামড়ে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী 2023 সালে রাসেলস ভাইপার সাপের কামড়ে 18 জন ও 2024 সালে 5 জন মারা গেছে। একসময় বিলুপ্তপ্রায় চন্দ্রবোরা জাতের এই সাপটি রাজশাহীর পদ্মা নদীতে পাওয়া গেলেও এখন আশেপাশের জেলাগুলোতে ছড়িয়ে পড়েছে। ধান কাটতে কাটতে সাপ এসে বাড়াইছে, সাপ কাছে দাব দিতে আমার লাভ ধরে চলে কামড় দিয়েছে। এখন মেডিকেলে গেলাম, আমি সঙ্গে সঙ্গে মেডিকেলে গেছি, রাজশাহী মেডিকেলে গেছি, চিকিৎসা দিয়েছে আমাকে। চিকিৎসা দেওয়ার পর এখন আপাতত একটু সুস্থ, কিন্তু শারীরিক অসুস্থ, মানে আমি কাজ কাম করতে পারছি না। নদীতে যত পানি বাড়ছে তত আমাদের আতঙ্ক হচ্ছে, মানে ভয় লাগছে। নদীর ভিতরে পানিতে সঙ্গে ভাসে আসতেছে। মাঠে গেলে সাপে কামড়াচ্ছে, তারপরে মাঠে যাচ্ছে না ভয়ে কেউ। বাচ্চা কাচ্চা আছে, আমরা তো সতর্ক যতে থাকি না কেন, কখন কি হয় তা তো বলা যায় না, আমরা তো খুব ভয়ে আছি। এদিকে স্ন্যাক রেস্কিউ টিমের সদস্য জানান প্রাণঘাতীর তালিকায় রাসেলস ভাইপার সাপের অবস্থান বিশ্বে 5ম। তাই এই সাপ দেখামাত্র না মেরে বন বিভাগ বা তাদের খবর দেওয়ার অনুরোধ জানান। রাসেলস ভাইপার সাপ কোথাও দেখে তাহলে আমি তাদেরকে পরামর্শ দিব যে অবশ্যই এটাকে না মেরে যেন যারা উদ্ধারকর্মী আছে তাদেরকে ফোন দেয় বা বন বিভাগকে ফোন দিলে, অথবা যে আমাদের জাতীয় সেবা 999 আছে সেই 999-এ ফোন দিলে এই সাপটাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনাম রাখার পাশাপাশি রাসেলস ভাইপার সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক বা ওঝার কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকের। সাপে কাটলে আতঙ্কিত হবেন না, দ্রুততর সময়ে আপনারা নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করবেন এবং সেখানে গিয়ে আপনারা চিকিৎসা নেবেন। বর্তমানে 28টি জেলায় ছড়িয়ে পড়েছে বিষধর এই সাপ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের প্রতিষেধক তৈরির কাজ চলছে চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টারে। 1.5 বছর আগে শুরু হওয়া এ গবেষণায় এরই মধ্যে প্রথম ধাপে মুরগি ও ছাগলের ওপর পরীক্ষাও চালানো হয়েছে। এদিকে গবেষকরা বলছেন রাসেলস ভাইপার অনেকটা নিরীহ ও অলস প্রকৃতির সাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বলে জানান ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সারা দেশের মতো বন্দরনগরী চট্টগ্রামেও রাসেল ভাইপার কিংবা চন্দ্রবোরা সাপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উদ্বেগ ও উৎকণ্ঠা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের গুজব, আর এই গুজবকে কেন্দ্র করেই রাসেল ভাইপার মনে করে অন্য প্রজাতির সাপও হত্যা করছে উৎসুক জনতা। বিষের তীব্রতার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ চন্দ্রবোরা, যা রাসেল ভাইপার নামেও পরিচিত। কিন্তু দেশে এই সাপের বিষের শতভাগ কার্যকরী কোনো প্রতিষেধক নেই। অনেক ক্ষেত্রে ভারতীয় সাপের প্রতিষেধক পুরোপুরি কার্যকর হয় না। ভেনম রিসার্চ সেন্টারে রাসেল ভাইপারের অ্যান্টিভেনম তৈরির কাজ করছেন একদল গবেষক। 1 বছর আগে শুরু হওয়া গবেষণায় ইতিমধ্যে মুরগি ও ছাগলের ওপর চালানো হয়েছে পরীক্ষা। যে সাপ আছে সেই সাপের বিষের এগেনস্টে যদি আমরা অ্যান্টিভেনম তৈরি করতে পারি তাহলে
আমরা বর্তমানে যে অ্যান্টিভেনম ব্যবহার করছি তার চেয়ে অনেক বেশি কার্যকর অ্যান্টিভেনম আমরা পাবো। বাংলাদেশের সাপের বিষ থেকে উৎপন্ন অ্যান্টিভেনম দিয়ে এদের ট্রিটমেন্ট করতে পারবো, তখন এফিকেসি লেভেলটা অনেক বেশি হবে। গবেষকরা জানান রাসেল ভাইপার অনেকটা নিরীহ ও অলস প্রকৃতির সাপ, নিজে তেড়ে এসে কামড় দেওয়ার প্রবণতা কম। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের কারণে রাসেল ভাইপারের আতঙ্ক বেড়েছে বলে মনে করেন তারা। রাসেল ভাইপার হচ্ছে একদম নিরীহ এবং সবচেয়ে আমাদের সাপগুলোর মধ্যে লেজি একটা সাপ বলা যায় আর কি। সে যে জায়গাটার মধ্যে থাকে ওই জায়গাতেই চুপচাপ থাকে। এখন মানুষের সাথে যেটা তার কনফ্লিক্টটা হচ্ছে, সে যে জায়গায় থাকতেছে ওই জায়গায় হয়তো ভুলক্রমে মানুষের পাড়া পড়ে যাচ্ছে বা মানুষ কোনো কারণে ওইদিকে গিয়েছে, যার কারণে মানুষের কামড়টা সাপের কামড়টা খাচ্ছে। একটা গুজব চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটা আমি বলবো আসলে সোশ্যাল মিডিয়াতে মানুষের দায়িত্বহীনতার পরিচয়। কারণ দেখা যাচ্ছে একই ছবি মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেই অঞ্চলটিতে আসলে রাসেলস ভাইপারের উপস্থিতি নেই, তখন মানুষ আশেপাশে যে নির্বিষ সাপগুলো আছে যে কোনো সাপকেই মনে করছে যে রাসেলস ভাইপার। বাংলাদেশের 64টি জেলার মধ্যে 27টিতে চন্দ্রবোরা সাপের উপস্থিতি পাওয়া গেছে। ভেনম রিসার্চ সেন্টারে গবেষণার জন্য 50টি রাসেল ভাইপার সাপ রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পাটের তৈরি ব্যাগ, বাঁশের তৈরি ঘর সাজানোর জিনিস, বিভিন্ন তাঁতপণ্য সহ নানান হস্তশিল্পজাত পণ্যের পসরা নিয়ে শুরু হয়েছে হস্তশিল্প মেলা 2024। এতে অংশ নিয়েছে প্রায় 100টি প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর ঘোষণা করা বর্ষপণ্যকে এগিয়ে নিতে উদ্যোক্তাদের চাওয়া রফতানি বাজারে পৌঁছানোর সহজ সুযোগ। আর দেশের অর্থনীতির প্রয়োজনেই এ খাতে সহযোগিতার আশ্বাস বাণিজ্য সচিবের। কেউ ব্যস্ত কচুরিপানা কিংবা বেত দিয়ে ঝুড়ি তৈরিতে, কেউ মগ্ন আপন মনে কাঁথা সেলাইয়ে, আবার তাঁতির নজর বাঙালির অভিজাত জামদানির নিখুঁত বুননে। পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হস্তশিল্প মেলা 2024-এ এভাবেই নিজেদের পণ্যের পসরা সাজিয়ে বসেছে প্রায় 100টি হস্তশিল্পজাত পণ্য উৎপাদক প্রতিষ্ঠান। প্রত্যাশা হস্তশিল্পকে সঙ্গে নিয়ে বৈশ্বিক বাজারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। 1 বিলিয়ন প্লাস এক্সপোর্ট করতেছে অলরেডি, এবং আমরা এটা আরো অন্যান্য অল ওয়ার্ল্ড এটা আমরা ছড়াই দিতে চাচ্ছি। অর্থনীতির ক্ষেত্রে ভালো একটা অবদান আমাদের দেশের জন্য রাখছে। হস্তশিল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে নারীকে আত্মনির্ভরশীল করতে চান উদ্যোক্তারা, তবে তাদের দাবি রফতানি বাজারে পৌঁছাতে সরকারি সহযোগিতার। একটা কাঁথার মূল্য 7,000, কুরিয়া করতে নিচ্ছে 8,000, তখন কি সেটার পড়বে? এটাই ভর্তুকি দিতে হবে সরকারকে। মঙ্গলবার হস্তশিল্প মেলা উদ্বোধন করে বাণিজ্য সচিব জানান, এলডিসি গ্রাজুয়েশনের পর রফতানি বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় হস্তশিল্প হতে পারে বড় হাতিয়ার। আমাদের এখন অন এভারেজ প্রায় $55 বিলিয়ন একটা রপ্তানি মার্কেট আমরা প্রেডিক্ট করছি, কিন্তু আমরা চাই যে এটা $1 ট্রিলিয়ন নিয়ে যাওয়া। সুতরাং এখানে আমাদের এই হস্তশিল্প আমাদের একটি বড় মাধ্যম হতে পারে। সম্ভাবনাময় এই শিল্পের উদ্যোক্তাদের বিশ্ববাজারে পৌঁছে দিতে সরকারের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা জানান এফবিসিসিআই এর সিনিয়র সহসভাপতি। সরকারের যে নীতিমালা, আমরা এফবিসিসিআই একসাথে আপনাদের সাথে কাজ করব এইটাকে, এই হস্তশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। 5 দিনব্যাপী হস্তশিল্প মেলা শেষ হবে আগামী 29 জুন। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। পাঠ্যবই থেকে আলোচিত শরীফ শরীফার গল্প বাদ দিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশেষজ্ঞ কমিটির মতামতের ভিত্তিতেই এই গল্প বাদ দিতে এনসিটিবিকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। তবে শরীফ শরীফার গল্প বাদ গেলেও অন্য কোনো গল্পের মাধ্যমে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনযাত্রা তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান। চলতি বছরের শুরুতে 7ম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে এই গল্প নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। নানা ইসলামী রাজনৈতিক দলের আন্দোলনের পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রকাশ্যে বইয়ের পাতা ছিঁড়ে ফেললে বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। ভোরের সময় আরও থাকছে, দেশের ইতিহাসে এবছর আমের বাজার সবচেয়ে চড়া, সরকারি হিসেবেই দাম গতবারের দ্বিগুণ। ঊর্ধ্বমুখী দরে ভোক্তার অসন্তোষ, লাভবান হওয়ায় খুশি ব্যবসায়ী। পদ্মা সেতু চালুর 2 বছর পূর্ণ হলো। দক্ষিণের কৃষি, মৎস্য ও পরিবহন খাতে ব্যাপক পরিবর্তন এনেছে এই সেতু। যোগাযোগের মাইল ফলকে ঘুরেছে অর্থনীতির চাকা, যদিও প্রত্যাশা অনুযায়ী শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে না। কারণ হিসেবে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক প্রশস্ত না হওয়া, গ্যাস না থাকা ও বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়হীনতাকে দুষছেন শিল্প উদ্যোক্তারা। সুজয় দাস ও সুমন হাসানের ছবিতে অপূর্ব রিপোর্ট।
কৃষক আবুল হোসেন বরিশালের কাশীপুরে 150 জমিতে শাকসবজির চাষ করেন। 2 বছর আগেও তার সবজি ঢাকায় পাঠাতে 2 দিন লাগতো, পচে যেত কখনো কখনো। বাধ্য হয়ে কম দামে সবজি বিক্রি করতে হতো। তবে পদ্মা সেতু চালুর পর কমেছে সেই ভোগান্তি। আগে ওই লঞ্চে পাঠাইলো 1 টাকার ভাড়া 3 টাকা, আর ওই গাড়িও পাওয়া যেত না। পদ্মা সেতু হওয়ানে মনে করেন আমরা দিনাদিন মাল কাঁচা সবজি ঢাকা পাঠিয়ে দিই উদ্দেশ্যে। পদ্মা সেতু আর আগে হইতে আমরা সবজিতে দাম কম পাইছি। পদ্মা সেতু হওয়ার পরে আমরা মোটামুটি একটা দাম পাইতে আছি। মৎস্য ব্যবস্থাপনাতেও এসেছে আমূল পরিবর্তন। দেশের বিভিন্ন প্রান্তে বরিশালের ইলিশ সহ নানা প্রজাতির তাজা মাছ এখন মাত্র 3 থেকে 5 ঘন্টায় পৌঁছে যাচ্ছে রাজধানীতে। সেখান থেকে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। আগে পৌঁছে যাইতে লেট হইতো, এই জন্য আনা পড়ছে না। অল্প পয়সায় মাছ ঢাকা পাঠাইতে পারতেছি এবং আমরা লাভবান আছি। স্বপ্নের মতো মাত্র 3 ঘন্টায় বরিশাল থেকে ঢাকা পৌঁছানোয় মহাসড়কে বেড়েছে যাত্রী চাপ, যা আগে লাগতো 8 থেকে 12 ঘন্টা। 200 ছাড়িয়ে এখন প্রায় 1,500 বাস দাপিয়ে বেড়াচ্ছে এ পথে। গাড়ির চাকায় ঘুরছে অর্থনীতির গতিপথ, যদিও ভাটা পড়েছে লঞ্চ ব্যবসায়। 3.5 ঘন্টায় যাওয়া যায় ঢাকা। আগে ফেরির আমলে মনে করেন 8 ঘন্টা 12 ঘন্টাও লাগতো। গাড়ি দাঁড়িয়ে থাকতো, মনে করেন আমাদের অনেক ভোগান্তি হতো, অনেক সময় লাগতো। এখন সেই সময়টা লাগতেছে না। পদ্মা সেতু হওয়ার পরে এখন কিন্তু প্রচুর পরিমাণ যত নামকরা বাস যেগুলো আছে, যেগুলো ব্র্যান্ডেড, ওগুলো কিন্তু এখন এই বরিশালে ইন করেছে, এগুলো চলছে। আর পণ্যগতও কিন্তু ব্যাপক গাড়ি বৃদ্ধি পেয়েছে। পদ্মা সেতুকে কাজে লাগাতে নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়তে গার্মেন্টস সহ প্রায় 3 শতাধিক প্রতিষ্ঠান জমি কিনে রেখেছে মহাসড়কের পাশে। যদিও পদ্মা সেতু চালুর 2 বছর পেরোলেও এখনো কাঙ্ক্ষিত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। বিনিয়োগকারীরা বলছেন, ভোলার গ্যাস সংযোগ এখনো না দেয়া, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত লোন না পাওয়া, সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতায় বরিশাল বিমুখ ব্যবসায়ীরা। দক্ষিণ অঞ্চলে কোনো ইন্ডাস্ট্রি এবং কোনো ধরনের মাঝারি শিল্প, বড় শিল্প কোনো কিছুই গড়ে ওঠেনি। প্রশাসনিক এবং আমলাতান্ত্রিক জটিলতা, ব্যবসার যে প্রসার হওয়ার কথা ছিল সেই পরিমাণ এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত সফলতা পাই নাই, কারণ আমাদের এখানে গ্যাস নাই। 2022 সালের 25 জুন দুপুর 12টায় পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সেতু খুলে দেওয়া হয় যান চলাচলের জন্য। প্রায় 30,193 কোটি টাকা ব্যয়ে নির্মিত 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু রাজধানী ঢাকা সহ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 21 জেলার সড়ক ও রেল যোগাযোগ স্থাপনে ভূমিকা রেখেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পদ্মা সেতু চালুর 2 বছরে বেড়েছে টোল আদায়, আর যানবাহন পারাপার ছাড়িয়েছে 1.25 কোটি। সবশেষ খবর জানাতে মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপ্নোদয়ের 2 বছর পূর্তি উপলক্ষে কিন্তু যে এই অঞ্চলের মানুষের নানা রকম সুবিধা বাড়তি এবং এখানকার আর্থসামাজিক অবস্থা, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে। এই রেলপথেও যে সুবিধা পাচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষ এবং যেটি বিস্ময়কর সাফল্য আসবে সেটি কিন্তু এই বছরেই যে যশোর পর্যন্ত যে খুলনা যেই এলাকা দিয়ে এখন ট্রেন চলাচল করছে সেটি কিন্তু যশোর পর্যন্ত যে উদ্বোধন হবে, তারপরে কিন্তু রেল যোগাযোগে একটা বড় ধরনের পরিবর্তন আসবে, যেটি ট্রান্স এশিয়া রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আর এই পদ্মা সেতুর যে 2 বছর পূর্তি, সেখানে কিন্তু অনেক পরিসংখ্যান চোখের সামনে ফুটে উঠছে। সেটি কিন্তু প্রথম বছরে যে এখানকার যে টোল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে 57,17,046টি গাড়ি পারাপারে যে 801 কোটি টাকার আরও বেশি টোল আদায় হয়েছিল, তার বিপরীতে কিন্তু দ্বিতীয় বছরে প্রায় 70,000 যানবাহন পারাপারে কিন্তু 847 কোটিরও বেশি যে টোল আদায় হয়েছে। সেখানে কিন্তু প্রায় 46 কোটি টাকার টোল বেশি আদায় হয়েছে। এটি কিন্তু সড়ক পথের টোল। আর যেটি বলা হচ্ছে যে ট্রেনে যে পদ্মা সেতু পার হচ্ছে সেই জন্য কিন্তু টোল বাবদ অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। সেই সংখ্যার পরিসংখ্যান নিশ্চিত না করলেও সেটা কিন্তু একটি বড় অঙ্কের রাজস্ব। এই সব কিছু মিলেই কর্তৃপক্ষ বলছে
যে তাদের যে 2 বছরের পদ্মা সেতু থেকে রাজস্ব আয় সেটি কিন্তু 1700 কোটি টাকা ছাড়িয়ে যাবে, কিন্তু সড়ক পথের টোলে কিন্তু 1648 কোটি 73,18,300 টাকা, এবং সেটি তারা পরিসংখ্যান দিয়েছে সেটি কিন্তু 24 জুন পর্যন্ত 2022 সালের যে 26 জুন এই সেতুর যান চলাচল শুরু হয় তারপরে এই 2 বছরের এই টোল আদায়ের পরিসংখ্যান, এবং দিন দিন কিন্তু কিন্তু এই পদ্মা সেতুর যান চলাচল বাড়ছে, সুবিধা বাড়ছে। এই যে দক্ষিণাঞ্চলের মানুষের যে নানা রকম সুবিধা সেটি এত পরিবর্তন হয়েছে সেটি কিন্তু বিস্ময়কর, এবং তারা যতটুকু আশা করছে তার চেয়ে কিন্তু অনেক বেশি তারা সুফল পাচ্ছেন। এই কিন্তু দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু এটি বলছেন। আর সেতু কর্তৃপক্ষ বলছেন যে তাদের যে টোল আদায় সেই টার্গেট কিন্তু প্রায় যা ছিল তার প্রায় দ্বিগুণ অর্জন হয়েছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু পদ্মা সেতুর সুফল ছড়িয়ে পড়ছে চারিদিকে। এই ছিল পদ্মা সেতুর 2য় বছর পূর্তির সবশেষ। মাওয়া প্রান্ত থেকে সরাসরি যুক্ত ছিলাম। বিএনপির শুধু মুখেই বড় কথা, কাজে কিছু নেই বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। গতকাল দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে একথা বলেন তিনি। কিছুদিন আগে নাকি বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর আইসা আপনারা যে বস্তায় বস্তায় সাহায্য দিয়ে গেছে, এইটাকে ঠিক কারা কারা বস্তা পাইছে? ওরা এই দেশকে ধ্বংস করতে চায়, এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে। ওরা শুধু সরকারের উকুন বাঁচে যেমন তেমন উকুনও বাঁচতে থাকে, কাম নাই তো কোনো। ওদের বড় নেতা লন্ডনে বিরাট বাড়িতে থাকে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে লন্ডনে গিয়ে এখন পালিয়ে আছেন। দুস্থ শিশুদের এড়িয়ে সুখী, সমৃদ্ধশালী এবং দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব নয় বলে মনে করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। গতকাল সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শিশু শ্রম নিরসন বিষয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এই যে দুস্থ গরিব শিশু, এদের মধ্যে অনেক সম্ভাবনাময় শিশু লুকিয়ে আছে। 2041 সালের মধ্যে আমরা একটি উন্নত, সমৃদ্ধ, সুখী, সমৃদ্ধশালী এবং ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক একটি পরাশক্তিতে পরিণত হওয়া আমার যে মহাপরিকল্পনা, আমরা এদেরকে পিছিয়ে রেখে আমাদের সেই পরিকল্পনা কোনোদিন বাস্তবায়িত হবে না। মানুষের ন্যায় বিচার পাওয়া একটি সাংবিধানিক অধিকার। এ অধিকার যেন কোনোভাবেই খর্ব না হয় সেদিকে নজর রাখতে হবে বলে নির্দেশনা দিলেন প্রধান বিচারপতি মোহাম্মদ ওবায়দুল হাসান। মঙ্গলবার বিকেলে নওগাঁর আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায় কুঞ্জ উদ্বোধন শেষে একথা বলেন তিনি। যারা আইন আশ্রয়ের জন্য আসেন, আদালতে আসেন, তারা খুব সুখী মন নিয়ে যে আসেন তা নয়। একটি বিপদে পড়েই আদালতের আশ্রয় নেন তারা। সেই বিপদগ্রস্ত মানুষগুলিকে সাময়িকভাবে একটি বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। বিচার প্রার্থী মানুষের দিনের শেষে সাক্ষী যারা আসবেন, তারা যদি এখানে বসে সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে যেতে পারে কোর্ট থেকে, তাহলে দেখবেন বিচারের জটিলতা ও জটতা, বিচারের জট যেটা আছে, এটাও ধীরে 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 কিন্তু কমে যাবে। আমরা আশা করি এইভাবে আমরা বিচার ব্যবস্থাটাকে আরো প্রগতির পথে নিয়ে যেতে পারবো। দেশের ইতিহাসে এবছর আমের বাজার সবচেয়ে চড়া। সরকারি হিসেবেই দাম গতবারের দ্বিগুণ। কম উৎপাদন, আম পরিচর্যার ব্যয় বৃদ্ধি এবং সার্বিক মূল্যস্ফীতি এর কারণ বলছেন সংশ্লিষ্টরা। এদিকে বেশি দামের আমের ক্রয় ক্ষমতা নিয়ে হাপিত্যেশ প্রান্তিক ভোক্তাদের। তবে ভালো দামে লাভবান হওয়ায় খুশি বাগান মালিক সহ ব্যবসায়ীরা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। রাজশাহী চারঘাটের ফতেপুর গ্রামের সাইদুর রহমান বানেশ্বর বাজারে এক মন লক্ষণভোগ বিক্রি করেন 1800 টাকায়। গত বছর যার দাম ছিল মাত্র 700 টাকা, দ্বিগুণের বেশি বেড়ে গুটি আম বিক্রি হচ্ছে 1600 টাকায়। গত বছর 600, 700, 800 পরের দিক গেছিল, আর এবছর 1400 থেকে 1800 পর্যন্ত কিনা বেচা হচ্ছে।
আমবাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের ইতিহাসে এবার আমের দাম সর্বোচ্চ। মৌসুমের মাঝামাঝি প্রতিমন আম্রপালি ৩,২০০ থেকে ৩,৫০০, ল্যাংড়া বিক্রি হচ্ছে ৪,০০০ থেকে ৪,৫০০ টাকা। হিমসাগরের আকাশ ছোঁয়া দাম আগামী এক সপ্তাহের মধ্যে ৫,৫০০-৬,০০০ হতে পারে। স্বাধীনতার পরে এইবারই সর্বোচ্চ বাজার হয়েছে। অনলাইন উদ্যোক্তারা বলছেন, চড়া দামে কেনার পর ভোক্তার নিকট পৌঁছে প্রতিমন ভালো মানের আমের দাম পড়ছে ৫,৫০০ থেকে ৬,০০০ টাকা। ভোক্তা পর্যন্ত আমাদের ১৩০ টাকা পড়ছে কেজি, মানে আমরা সীমিত লাভে দেই আর কি। ৪,০০০ টাকা মন কিনে আমাদের খরচ সব কিছু মিলে, যাতায়াত খরচ মিলে আমাদের প্রায় ৫,০০০ ৫,৫০০ টাকা পর্যন্ত আমাদের পৌঁছানো পড়ে যায়। কম উৎপাদন, পরিচর্যা ব্যয় বৃদ্ধি ও সার্বিক মূল্যস্ফীতিতে এবার আমের দাম অন্যান্য বছরের তুলনায় বেড়ে যাওয়ায় বিপাকে ক্রেতা। গত বছর ছিল ৩০-৩৫ টাকা কেজি, ৭০-৮০ টাকা কেজি। যে পরিস্থিতি আপনার সাধারণ মানুষের কিনে খাওয়া খুব টাফ হচ্ছে, অনেক বেশি দাম। কৃষি বিপণন অধিদপ্তরের হিসেবে গত বছরের জুনে পাইকারিতে প্রতি কেজি হিমসাগর আমের দাম ছিল ৪১ টাকা, এবছর তা ৮০ টাকা। গত বছর প্রতি কেজি ল্যাংড়ার দাম ৩৯ টাকা থাকলেও এবার তা ৮১ টাকা। ৪৩ টাকা কেজির আম্রপালি এবার ৭৩ টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ৪০ কেজিতে ১ মণ হলেও নাটোরের বৃহত্তম আমের বাজার আহমেদপুরে ৪৮ থেকে ৫০ কেজিতে ১ মণ। গত ৩০ বছর ধরে এ নিয়ম চলে আসলেও কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। বিকল্প না থাকায় আমের বাগান মালিকরা এ নিয়মেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আলমামুনের পাঠানো তথ্য ও রকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। নাটোরের বৃহত্তম আমের আড়ত বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর। জেলায় উৎপাদিত অধিকাংশ আম বিক্রি হয় এ বাজারে। তবে বাজারটিতে আসা পাইকারি ক্রেতারা ৪৮ থেকে ৫০ কেজিতে ১ মণ হিসেবে আম কিনেন। জেলার স্টেশন বাজার ও তমালতলায় দুটি আমের পাইকারি বাজার থাকলেও এ অঞ্চলের বাগান মালিকদের জন্য দূরে হওয়ায় তারা বাধ্য হচ্ছেন এ নিয়মে আম বিক্রি করতে। অতিরিক্ত ওজনে আম বিক্রি করে লোকসান গুনতে হয় বলে দাবি তাদের। এজন্য প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তারা। সূক্ষ্ম দুর্নীতি এখন প্রতিষ্ঠিত সত্যে পরিণত হয়েছে, যার ফল ভোগ করছে আমাদের দেশের চাষিরা। উপায় নাই তো, কিভাবে বিক্রি করবো? ৮ কেজি ছাড়া এখানে আম বিক্রি করা যাবে না। ৪৮ বা ৫০ মূল্য নিচ্ছে, এতে আমরা অনেকেই লসে হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, কাঁচা আম পাকলে ওজন কমে আসে, এজন্য প্রতি মণে ৮ থেকে ১০ কেজি বেশি নেওয়া হয়। গাছ থেকে পাড়ে ধরেন দাগি পচা হয়, তারপর মালটা যখন পাকে তখন কমে, ওজনে যাই পাওয়া যায় না। আমরা যেটা বিক্রি করি ৪৮ কেজি মণ, আমরা ওই সিস্টেমে কিনি। দীর্ঘদিন ধরে এমন অদ্ভুত অনিয়ম প্রচলন চলে আসলেও না জানার দাবি জেলা প্রশাসকের। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বাজার মনিটরিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। কাঁচামাল হিসাবে কিছু অংশ ওরা বেশি ওজনে নেয়, বাট এটি একদম অত্যাধিক ৮-৯ কেজি এটি কখনো হতে পারে না। আমাদের জেলা কমিটির সিদ্ধান্তও ছিল, তো এটি যদি কেউ ব্যত্যয় করে আমরা আইন প্রয়োগ করব। চলতি মৌসুমে আহমেদপুর আমের আড়তে দৈনিক গড়ে ২,৫০০ থেকে ৩,০০০ মণ আম বিক্রি হয়। সময় সংবাদ, নাটোর। ভোরের সময় আরও থাকছে। দীর্ঘ ১০ বছর পর বিরোধী দলীয় নেতা পেল ভারতের লোকসভা। ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিল রাহুল গান্ধী। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন নিহতের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। পুলিশ আটকও করতে পারেনি কাউকে। মঙ্গলবার বিকেলে খানাবাড়ি ঈদগাহ ময়দানে নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। সোমবার রাতে কুয়েট সড়কে আরিফের বাসার কাছে দোকানে বসা অবস্থায় ৩ দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে ৩ রাউন্ড গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কেন এই হত্যাকাণ্ড সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে না পারলেও নিহতের স্ত্রীর ধারণা পূর্ব শত্রুতার জেরে ঘটতে পারে হত্যাকাণ্ড। পুলিশ বলছে জড়িতদের ধরতে চলছে তদন্ত, কাজ করছে একাধিক দল। পটুয়াখালীতে একটি রাইস মিলে আগুনে পুড়ে গেছে মালামাল। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গত রাতে 9:30টার দিকে পৌর শহরের আন্ধার মালিক নদের তীরে নৌডুবি ট্রলারঘাট এলাকার একটি রাইস মিলে আগুন লাগে। এ সময় আগুন দ্রুত তা ছড়িয়ে পড়লে চাল, হলুদ, মরিচের গুঁড়া সহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
কিশোরগঞ্জের হাওরে ধনু নদীর তীরে বালিখোলা পাইকারি মাছের বাজারে প্রতিদিন কয়েক কোটি টাকার মিঠা পানির তাজা মাছ বেচাকেনা হয়। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বালিখোলা পাইকারি মাছ বাজারে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক যে বালিখোলা মাছের বাজার, এই বাজারটি হাওর পাড়ে অবস্থিত। কিশোরগঞ্জের যে হাওরের গেটওয়ে হিসেবে পরিচিত করিমগঞ্জ উপজেলার যে সুতারপাড়া ইউনিয়নের এই এলাকায় এই বাজারটি অবস্থিত, যেটি ধনু নদীর তীরবর্তী স্থানে এই বাজার অবস্থিত। এইটা সকাল থেকে রাত পোহানোর আগেই দূর দূরান্ত থেকে লোকজন মাছ নিয়ে এখানে আসেন এবং বেলা বাড়ার সাথে সাথে এই বিস্তীর্ণ এলাকা যে হাওর পাড়ের যে বালিখোলা বাজারের যে বিস্তীর্ণ এলাকা, সেটি ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর হয়ে যায় এবং ছোট ছোট নৌকা নিয়ে হাওরের বিভিন্ন হাওর থেকে এই হাওরের দেশি বা মিঠা পানির যে মাছ, সে মাছ নিয়ে আসা হয় এবং পাইকারি দরে ক্রেতা বিক্রেতারা যারা পাইকারি দরে এখানে বিক্রি হয়। এখানে কিশোরগঞ্জ জেলার যে প্রধান প্রধান হাওরগুলো আছে, বিশেষ করে ইটনা, মিঠামন, অষ্টগ্রাম সহ যে হাওর বিস্তীর্ণ যে হাওর, কিশোরগঞ্জ ছাড়াও যে নেত্রকোনা, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ থেকে এই বাজারে মাছ আসে। তো এখন বাড়ছে, বর্ষার পানি বাড়ছে, যে কারণে বড় মাছের আমদানিটা তুলনামূলকভাবে কম হলেও ছোট মাছ, প্রচুর পরিমাণে ছোট মাছ, দেশি যে মিঠা পানির যে মিঠা স্বাদের মাছ, এই মাছ আসছেন এবং ক্রেতা বিক্রেতারা এখানে তাদের পছন্দ মতো মাছ ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আর এই যে ভোর থেকেই যে যারা ক্রেতা বিক্রেতা তাদের যে হাঁক ডাকে সরগরম হয়ে ওঠে এই হাওরপাড়ের এই বাজারটি। এটি একটি প্রাচীন বাজার। এখানকার যে ব্যবসায়ী, তাদের সাথে যে কথা বলে যে জানতে পেরেছি, প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে এই ধেনু নদীর তীরবর্তী স্থানে বিশাল এলাকা জুড়ে এই মাছের বাজার বসে এবং এইখান থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসে পাইকারি দরে এখানে মাছ কিনে নিয়ে যান এবং ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এখান থেকে মাছ সরবরাহ করা হয়ে থাকে। বিক্রেতারা যেটি বলছেন যে হাওরে যে পানি বাড়ছে, আর পানি বাড়ার ফলে ছোট মাছ বেশি পরিমাণে ধরা পড়লেও বড় মাছ, যে বিশেষ করে বোয়াল সহ অন্যান্য যে বড় বড় মাছ আছে, রুই, কাতল, মৃগেল, এই মাছের আমদানিগুলা অনেকটাই কম, আর যার ফলে এইসব বড় মাছের দামও অনেক বেশি। এছাড়া এখানে যে মিঠা পানির যে তাজা চিংড়ি, ছোট ছোট গুলশা, ট্যাংরা সহ অন্যান্য যে হাওরের নদীর পাঙ্গাস মাছ এসেছে এখানে অনেক ক্ষেত্রেই। তবে বেশিরভাগ যে আড়তগুলো রয়েছে, বেশিরভাগ আড়তেই সরবরাহ বেশি হচ্ছে ছোট ছোট মাছের মলা, ঢেলা, গুলশা সহ অন্যান্য যে তাজা যে মিঠা পানির মাছ রয়েছে, এই মিঠা পানির মাছ বিক্রি হচ্ছে। আর ক্রেতারা যেটি বলছেন যে মাছের সরবরাহ কম থাকায় এই বাজারে দামটা তুলনামূলকভাবে বর্তমানে কিছুটা বেশি। এখানে যে পাবদা, ট্যাংরা, পাঁচমিশালি মাছ সহ অন্যান্য যে মাছগুলো রয়েছে 5 থেকে 700-800 থেকে শুরু করে চিংড়ি 800 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর যে এখানে এই বালিখোলা বাজারে মূলত প্রায় 64টির মতো আড়ত রয়েছে, আর প্রতিটি আড়তেই প্রতিযোগিতামূলক দরদামের মাধ্যমে এই মাছ বিক্রি হয়ে থাকে এবং অসংখ্য ক্রেতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সর্বোচ্চ যে দাম যিনি হাঁকেন তাকেই মাছ দেওয়া হয়। আর এই ভোর থেকে এই বাজারে যে পাশেই যে নরসুন্দা নদী রয়েছে, সেই দুঃখিত যে ধনু নদী রয়েছে, সেই ধনু নদীতে বিভিন্ন দিক থেকে ছোট ছোট নৌকা, মাছ বোঝায় নৌকা আসে এখানে ভিড়ে, এই পাড়ে ভিড়ে। আর এই নদীর তীরবর্তী যে স্থান, এই স্থানটিতেই বালিখোলা যে মাছের বাজার, এই বাজারটিতে সকাল 6টা থেকে 10টা-11টা পর্যন্ত মাছের যে জমজমাট বেচা কিনা হয়ে থাকে এবং ক্রেতা বিক্রেতার মুখর পদচারণা এখানে লক্ষ্য করা যায়। তবে একটা আমরা এই মাছ বাজার ঘুরে সকাল থেকে মাছ বাজারে আসছে, এগুলো যেটি দেখা গেছে যে এখন যে বর্ষা মৌসুম, মাছের প্রজনন মৌসুম, আর এই সময়টিতে মাছ বেড়ে ওঠার সময় এখানে বেশ কিছু পোনা মাছ, বিশেষ করে বোয়াল মাছের ছোট ছোট বোয়াল মাছের পোনা দেখা যাচ্ছে, যেগুলা নির্বিচারে নিধন করা হচ্ছে। আর যে হাওরের মানুষজন বলছেন যে এই বোয়াল মাছের পোনাগুলা নিধন করে ফেলায় এর মধ্যেই তাদের মাছের যে
প্রজনন এবং মাছ বেড়ে ওঠার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াবে। এই কারণে যে সবশেষ যে বিষয়টি ছিল, এই হাটে সকাল থেকে মাছের কেনাবেচা হচ্ছে এবং ক্রেতা বিক্রেতার মুখর পদচারণায় মুখর হয়ে উঠেছে। তো কিশোরগঞ্জের বালিকলা পাইকারি মাছের বাজার থেকে আমার কাছে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জে। অবৈধ পাথরবাহী ট্রাক আটক করায় ক্ষুব্ধ হয়ে সিলেট কোম্পানিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। 3 ঘণ্টাব্যাপী অবরোধে ভোগান্তিতে পড়েন শতাধিক পর্যটক। সিলেট কোম্পানিগঞ্জ সড়কে জটলা, চলছে হট্টগোল, কারণ পাথরবাহী একটি ট্রাক আটক করেছে পুলিশ। বুধবার সকাল 8টায় বর্ণি এলাকায় সড়ক অবরোধ করে ট্রাক শ্রমিকরা। তাদের অভিযোগ, হয়রানি করতেই পাথরবাহী ট্রাক আটক করেছে পুলিশ। পরে আটক ট্রাক ও 3 শ্রমিককে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা দেন 24 ঘন্টার আলটিমেটামও। কাটাগাং থেকে পাথর নিয়ে সিলেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছে। ওসি স্যারে এই গাড়িটা আটক করে থানা আনছে। 3 জনকে যদি এই 24 ঘন্টার ভিতরে যদি না ছাড়ে আর ওসিরে প্রত্যাহার না করে এই কোম্পানিগঞ্জ অনির্দিষ্টকালের লাগি ধর্মঘট ইনশাআল্লাহ আমরা দিব। ট্রাক শ্রমিকদের অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছে পুলিশ। এগুলো তাদের ঢালাও কথা, যেগুলো আসলে কোনো ভিত্তি নাই। এগুলো ওই যে সাদা পাথর থেকে চোরাই পাথর হিসেবে আমরা ট্রাকে পরিবহন করার সময় সিজ করছি। অবরোধে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন এই রুটে চলাচলকারী যানবাহনের শত শত যাত্রী। 3 ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনরত শ্রমিকরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। অবৈধভাবে জমি দখলের মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। মঙ্গলবার বিকেলে রৌমারী শহরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে মোহাম্মদ জাকির হোসেন জানান, বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ হওয়ায় তার এবং দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। জমির দলিলপত্র সহ সবকিছু থাকার পরও ভিত্তিহীন সংবাদ হয়েছে বলে দাবি তার। 24 জুন জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পিস্তল দেখিয়ে গুলি করার হুমকির অভিযোগ এনে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন ও তার স্ত্রী সন্তানের নামে রৌমারী থানায় অভিযোগ করেন প্রতিবেশী আনোয়ার হোসেন। অভিযোগে উল্লেখ করেন, তার পৈতৃক সূত্রে পাওয়া 45 শতক জমি জোরপূর্বক দখল করে নেন জাকির হোসেন। রাস্তার কাজ করার জন্য যে ঝগড়াঝাটি হয়েছে সামান্য, এইটা নিয়ে আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অপপ্রচার, ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে আমি নাকি পিস্তল লুচিয়ে ওদের ধরতে গেছি ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত মিথ্যা খবর দিয়ে আমার এবং আমার দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে। এই বিষয়ে আমি আপনাদের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই। ট্রেনের ভাড়ায় দূরত্ব ভিত্তিক রেয়াতি সুবিধা বাতিলের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে রেল নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন, পাহাড়তলী ও সীতাকুণ্ড স্টেশনে মঙ্গলবার বিকেলে একযোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে রেল যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংসের পায়তারা করছে। যাত্রীদের রেল ভ্রমণে আকৃষ্ট করতে রেয়াতি সুবিধা চালু করা হয়েছিল। এতে দূরপাল্লার ট্রেনে যাত্রী ও পণ্য পরিবহনে ছাড় পেতেন যাত্রীরা, কিন্তু গত 4 মে রেল কর্তৃপক্ষ এ সুবিধা বাতিল করে। সেন্ট মার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করল কোস্টগার্ড। মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান সেন্ট মার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। কোস্টগার্ডের চিকিৎসক ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা 230 জন অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করে। 10 বছর পর বিরোধী দলীয় নেতা পেল ভারতের লোকসভা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাহুল গান্ধীর নাম। এর মাধ্যমে খরা কাটল কংগ্রেসের। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ ঘোষণা দেয় দলটি। এর আগে দলের সবার সম্মতিতে এই পদে মনোনয়ন দেওয়া হয় তাকে। ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতা ঘোষণা করা হয়েছে রাহুল গান্ধীকে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ ঘোষণা দেয় কংগ্রেস। এর আগে গেল শনিবার দল থেকে রাহুল গান্ধীকে সর্বসম্মতভাবে এই পদে মনোনয়ন দেওয়া হয়। এ নিয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের ইন্ডিয়া জোটের অন্য শরিকদের সঙ্গে আলোচনার পর এই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।
2014 সাল থেকে নেতাশূন্য ছিল লোকসভার বিরোধী দল, কারণ লোকসভায় বিরোধী নেতা হওয়ার জন্য কোনো একক দলকে মোট 543 আসনের অন্তত 10% পেতে হয়। কিন্তু গেল 2 লোকসভা নির্বাচনে কংগ্রেস বা অন্য কোনো দল তা পূরণ করতে পারেনি। চলতি বছরের নির্বাচনে কংগ্রেস 99টি আসন পাওয়ায় দূর হয় সে খরা। গেল 4 জুন ফল প্রকাশ হয় ভারতের লোকসভা নির্বাচনের। এরপর গেল সোমবার দেশটির পার্লামেন্টের 18তম অধিবেশন শুরু হয় নতুন পার্লামেন্ট ভবনে। নবনির্মিত এই ভবনে এবারই প্রথম অনুষ্ঠিত হয় সদস্যদের শপথ গ্রহণ পর্ব। সরকার গঠন করা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের 292 জন, বিরোধী জোট ইন্ডিয়ার 233 এবং অন্য 18 জন আইন প্রণেতা শপথ নেন। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে অর্থ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হওয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে মামলা সংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন আদালত। মঙ্গলবার এক আদেশে এ তথ্য জানান বিচারক। বলেন, এখন থেকে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলার সাক্ষী ও বিচারকদের সম্পর্কে সমালোচনা করতে পারবেন ট্রাম্প। এদিকে রাষ্ট্রীয় গোপন নথি সরিয়ে নেওয়ার অপর এক মামলায় আরও কিছু তথ্য প্রমাণ জনসমক্ষে প্রকাশ করেছে এফবিআই। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নির্বাচনী প্রচারণা, মামলা মোকদ্দমা ও বিতর্ক যেন এখন সমার্থক। চলতি বছর নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অর্থ কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 11 জুলাই এই মামলায় তার বিরুদ্ধে রায় দেবেন আদালত। এরই মধ্যে মঙ্গলবার বিচারক জোয়ান মার্চান এক রুল জারি করেছেন। ওই রুলে মামলার সাক্ষীদের সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করার অনুমতি মিলেছে ট্রাম্পের। সেই সঙ্গে বিচারকদেরও সাধারণভাবে সমালোচনা করতে পারবেন তিনি। গ্যাগ বা গ্যাগিং অর্ডার হলো সাধারণত আদালত বা সরকার কর্তৃক একটি আইনি আদেশ। এই আদেশে যে কোনো তথ্য বা মন্তব্যকে জনসাধারণের কাছে প্রকাশ করা কিংবা অননুমোদিত তৃতীয় পক্ষের কাছে পাঠানো থেকে বিরত রাখে। মঙ্গলবার জারি করা গ্যাগ আদেশে দোষী সাব্যস্ত হওয়া ট্রাম্পের ওপর থেকে ওই মামলার কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে মামলার বিচার প্রক্রিয়া, আদালতের কর্মকর্তা কর্মচারী এবং কৌশলী কিংবা তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে ট্রাম্প প্রকাশ্যে কোনো মন্তব্য করতে পারবেন না। এ বিষয়ে বহাল আছে নিষেধাজ্ঞা। এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার পরও সংবেদনশীল রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রেখে দেওয়ার মামলায় সোমবার নতুন তথ্য প্রমাণ হাজির করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। 2022 সালের আগস্টে ফ্লোরিডায় ট্রাম্পের বাসভবন মার-এ-লাগো থেকে পাওয়া ওই নথির আরও বেশ কিছু ছবি প্রকাশ করে তারা। 300রও বেশি তথ্য লোপাটের চলমান ওই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে 40টি অভিযোগ আনা হয়। ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনের আগে ওই মামলার রায়ও ঘোষণা করা হতে পারে। তবে কোনো কিছুতেই নিবৃত্ত করা যাচ্ছে না ট্রাম্পকে। নিয়মিত আদালতে হাজিরা দেওয়ার পাশাপাশি জোর প্রচারণাও চালিয়ে যাচ্ছেন রিপাবলিকান এই নেতা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। রাশিয়ার এলএনজির ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইন বহির্ভূত বলে আখ্যা দিয়েছে মস্কো। জোটের এই সিদ্ধান্ত উল্টো ইউরোপের দেশগুলোকেই বিপাকে ফেলবে, এমনটাই দাবি করেছেন ক্রেমলিনের মুখপাত্র। এদিকে ইইউর দেওয়া নিষেধাজ্ঞার তালিকায় 19 চীনা কোম্পানির নাম থাকায় এর তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। ইউক্রেনে সেনা অভিযান চালানোর জেরে সোমবার রাশিয়ার বিরুদ্ধে 14তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন। এতে ইইউ জলসীমায় রুশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজিকে আবারও রফতানি নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়। সুইডেন ও ফিনল্যান্ডকে রাশিয়ার সঙ্গে এলএনজি চুক্তি বাতিলেরও অনুমতি দেওয়া হয়। ইইউর এমন সিদ্ধান্তে ব্যাপক চটেছে পুতিন প্রশাসন। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার বিষয়ে জোটটিকে সতর্ক করেছে ক্রেমলিন। মঙ্গলবার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার এলএনজির ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন বহির্ভূত। জোটের এমন সিদ্ধান্তের কারণে রাশিয়া নয়, উল্টো বেকায়দায় পড়বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোই। এ ধরনের নিষেধাজ্ঞা মোকাবিলার অভিজ্ঞতা রাশিয়ার আছে বলেও জানান পেসকভ। এদিকে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার আওতায় আছে 19 চীনা প্রতিষ্ঠানও। জোটের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বেজিং। মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে যায়নি চীন। অবিলম্বে এই নিষেধাজ্ঞা তুলে নিতে ইইউর প্রতি আহ্বানও জানায় তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।
ইউরোতে ডি গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে আরও একবার 5 গোলের সাক্ষী হল নেদারল্যান্ডস বনাম অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ। অন্যদিকে পোল্যান্ডের সাথে 11 গোলে ড্র করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রিয়ান দর্শকরা খুশি হলেও 3 গোল হজম করায় অসন্তুষ্ট নেদারল্যান্ডসের ফুটবল প্রেমীরা। জার্মানির বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। আরও একটি দুর্দান্ত ম্যাচ দেখতে পেল বিশ্বের ফুটবল প্রেমীরা। জার্মানির বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অস্ট্রিয়া বনাম নেদারল্যান্ডসের খেলাটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন কিরকম টান উত্তেজনার এই ম্যাচটি ছিল। 5 গোলের এই খেলাটিতে শুরুর দিকে অস্ট্রিয়া আত্মঘাতী গোলে এগিয়ে যায়, তারপরে গোল শোধ করে গাকপো এবং এর পরপরই আবারও খেলায় ফিরে আসে অস্ট্রিয়া। 59 মিনিটের মাথায় স্মিট গোল করে এগিয়ে যান। 80 মিনিটের মাথায় অস্ট্রিয়া এগিয়ে গিয়ে খেলা শেষ করে এবং একই সাথে অস্ট্রিয়ার ফ্যান যারা রয়েছে তারা তাদের আজকের খেলা নিয়ে খুবই খুশি। কি আর বলবো, অস্ট্রিয়া দেখিয়ে দিল কেন আমরা এতটা শক্তিশালী দল। আসল কথা হলো আমরাই চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। আপাতত আমরা গ্রুপ চ্যাম্পিয়ন। আজকের ম্যাচটি ছিল অভাবনীয়। আমরা কল্পনায় আনিনি আমাদের অস্ট্রিয়ান দলটি হল্যান্ডকে পরাজিত করবে, তাও 3 গোলে। এ জয়টা সম্ভব হয়েছে অস্ট্রিয়ান খেলোয়াড়দের মনোবলের কারণে। আজকের খেলাটা পাগলামি ছাড়া কিছুই নয়। যেভাবে অস্ট্রেলিয়া আজ খেলেছে, এই দলটাকে নিয়ে আমি গর্ববোধ করি। ঈশ্বর আমাদের দিকে আজ হাত বাড়িয়ে দিয়েছিলেন। তবে একই সাথে হতাশা প্রকাশ করেছে হল্যান্ডের যারা ফুটবল প্রেমী রয়েছে তারা। জার্মানির প্রতিবেশী এই দেশটির আশা ছিল আজকের হল্যান্ড দারুণ ফুটবল খেলা উপহার দিয়ে অস্ট্রিয়ার বিরুদ্ধে দারুণ জয় ছিনিয়ে নেবে। কি বলবো, খুব খারাপ। নেদারল্যান্ডস আমাদের মন ভেঙেছে, কিন্তু এতটুকু বলি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডসই। ভয়ঙ্কর খারাপ খেলেছে নেদারল্যান্ডস। হেলে দুলে ফুটবল খেলে আর যাই হোক অস্ট্রিয়াকে হারানো অসম্ভব। তবুও দলটা নিয়ে আমরা আশাবাদী। অস্ট্রিয়া এবং নেদারল্যান্ডসের ফুটবল প্রেমীদের আশা যে উৎসব নিয়ে আজকের এই ম্যাচটি সম্পন্ন হলো, ঠিক সেরকম উৎসবের ধারা অব্যাহত থাকবে ফাইনাল পর্যন্ত। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ তৈরির পর দেশে ফিরেই বিমানবন্দরের সংবর্ধনায় সিক্ত হলেন আর্চার সাগর ইসলাম। তার এমন অর্জনে আরও বড় পরিসরে সংবর্ধনার পরিকল্পনা ফেডারেশনের। এবার অলিম্পিকে ভালো করার প্রত্যাশা সাগরের। দেশের ক্রীড়াঙ্গনে সম্ভাবনাময় ডিসিপ্লিনের নাম আর্চারি। আন্তর্জাতিক অঙ্গনে বেশ ভালো ফলাফল করায় বহুদিন ধরেই এই ডিসিপ্লিন নিয়ে আশায় বুক বাঁধেন দেশের ক্রীড়াপ্রেমীরা। এবার আলোর দিশা পেল সেই আর্চারি। তুরস্কে পাড়ি জমিয়ে সাফল্যের দেখা পেয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। আন্তালিয়াতে অনুষ্ঠিত কোটা প্লাস টুর্নামেন্টে অংশগ্রহণ করে ভালো ফলাফলের সুবাদে এবার সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের আর্চার মোহাম্মদ সাগর ইসলাম। টুর্নামেন্টের রিকার্ভ পুরুষ এককের সেমিফাইনালে উঠে অলিম্পিকের টিকিট নিশ্চিত করেন সাগর। দেশে ফিরতেই এবার বিমানবন্দরে সংবর্ধনা দেয়া হলো তাকে। ফেডারেশনের কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন সাগরকে। নিজের প্রতি বিশ্বাস ছিল এবং এটা আমাদের জন্য লাস্ট একটা চান্স ছিল। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি এর আগে ওখানে যাওয়ার আগে। নাহলে আমাদের লাস্ট প্রিপারেশন ছিল আমাদের ন্যাশনাল। ইচ্ছা তো সবসময় বড় থেকে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য মেডেল বয়ে আনবো, যেহেতু আগে কেউ পায় নাই বাংলাদেশের। ইনশাল্লাহ চেষ্টা করব। সাগরের এমন সাফল্যে খুশি ফেডারেশন। আরো বড় পরিসরে তাকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা কর্তাদের। বাংলাদেশের জন্য তো এটা বিশাল অর্জন, কারণ স্বাধীনতা উত্তর বাংলাদেশে যদি আমরা তাকিয়ে দেখি, একতা আর্চারি কোনো প্রতিযোগিতায় খেলে পদক জয়ী হয়ে সরাসরি অলিম্পিকের সুযোগ পেয়েছে। আমাদের সেই যদি ইয়ুথ অলিম্পিক ধরি, মিলন পেয়েছিল স্বর্ণপদক, সেই সুবাদে ইয়ুথ অলিম্পিকে খেলেছিল, সেই একমাত্র খেলোয়াড় যে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। তারপর রোমান্স 19 সালে পেয়েছে। Very happy that this is the second time in archery that we could make that for Tokyo and now for Paris also, that Sagar made a place for the Olympic Games for our country. Very big World Cup before Olympic Games, all was there. Yeah? The biggest countries, we had 60 plus countries. Now we have to see Federation and BUA have to decide to develop see the situation. শুধু সাগরই নন, কোটা প্লাস টুর্নামেন্টে অংশগ্রহণ করেন আরও বেশ কয়েকজন বাংলাদেশি আর্চার। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঘুরে ফিরে মধ্যপ্রাচ্যেই বন্দী দেশের শ্রমবাজার। চাহিদার পরও ভিসা জটিলতায় নেওয়া যাচ্ছে না ইউরোপের সুযোগ। দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ, আশ্বাসেই আটকে উদ্যোগ। গেলেই বলে পরিষ্কার আছে, অথচ ঢুকলে পাওয়া যায় লার্ভা। পরবর্তীতে আবার গেলে তাদের বাসায় পাবো।
অভিজাত এলাকার বাসা বাড়িতেও মিলছে লার্ভা। সিটি কর্পোরেশনের তৎপরতা আর দাবদাহের প্রভাবে গতবারের তুলনায় কমেছে ডেঙ্গুর প্রকোপ। সচেতন না হলে হিতে বিপরীত হওয়ার শঙ্কা। পদ্মা সেতু চালুর 2 বছরে বদলে গেছে দক্ষিণের অর্থনীতি। প্রত্যাশা অনুযায়ী গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। প্রশস্ত সড়ক ও গ্যাসের অভাবই কারণ, দাবি উদ্যোক্তাদের। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী তানভীর হাসান। ধন্যবাদ রাইসা। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।